ভারতের এক মহান রাজা, যিনি শুধু স্বপ্ন দেখেননি বরং সেই স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন। তিনি হলেন ছত্রপতি শিবাজী মহারাজ। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী যোদ্ধা, যার বুদ্ধিমত্তা, সাহস এবং নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা দেয়। শিবাজী মহারাজ শিখিয়েছেন, স্বাধীনতার জন্য লড়াই শুধু আমাদের অধিকার নয়, এটা আমাদের কর্তব্য। এই ভিডিওতে আমরা জানব কিভাবে শিবাজী মহারাজ এক বিশাল ইতিহাস গড়েছিলেন, কিভাবে তিনি সাম্রাজ্য রক্ষা করেছিলেন এবং কিভাবে তার আদর্শ আজও জীবন্ত। তাহলে শুরু করা যাক এই মহান রাজার অবিশ্বাস্য কাহিনী। ভারতের উত্তর পূর্ব অংশে মুঘলদের রাজত্ব ছিল। দক্ষিণের বিজাপুর ছিল সুলতান আদিল শাহের দখলে, আর গোলকোন্ডা ছিল সুলতান কুতুব শাহের দখলে, আর ভারতের বন্দরগুলি ছিল পর্তুগিজদের দখলে। ওই সময় উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। দক্ষিণের মুসলমান রাজাদের বেশিরভাগ সৈন্যই ছিল হিন্দু। এমনই দক্ষিণের বিজাপুরের সুলতান আদিল শাহের সেনাবাহিনীতে এক হিন্দু সেনাপতি ছিলেন, শাহুজি ভোসলে। তিনি একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। 1630 সালে শাহুজি ভোসলে ও তার স্ত্রী জিজাবাইয়ের কোলে আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। আর জিজাবাই ছিলেন খুব শিবভক্ত। তিনি এক শিব মন্দিরে রোজ পুজো দিতেন। সেই মন্দিরের নাম ছিল শিবাই, আর সেই নামের অনুসারে তার পুত্রেরও নাম রাখলেন শিবাজি। তার পিতা একজন সেনাপতি হওয়ায় তাকে অনেক দূরে দূরে থাকতে হতো। তাই শিবাজির অস্ত্র শিক্ষার যুদ্ধ কৌশল শুরু হয় তার দাদুজির থেকে, আর ধর্মীয় শিক্ষা তিনি গ্রহণ করেন মাতা জিজাবাইয়ের থেকে। ছোটবেলা থেকেই শিবাজি ছিলেন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেন। তাই বাবার মতন সম্রাটের অধীনে সেনাবাহিনীতে কাজ করতে তিনি মানা করে দেন। তিনি চেয়েছিলেন ভারত থেকে বিদেশি শক্তিকে তাড়িয়ে এক স্বাধীন সার্বভৌম দেশ গঠন করতে, কিন্তু তার কাছে ছিল না তখন কোনো দুর্গ, ছিল না কোনো সেনাবাহিনী। শিবাজি জানত এত বড় মুঘল শক্তিকে হারানো সম্ভব নয়। একমাত্র সম্ভব যদি যুদ্ধটি পাহাড় ও জঙ্গলে ঘেরা অঞ্চলে হয়। এখানে সেনা শত্রুপক্ষকে মেরে আবার জঙ্গলে মিলিয়ে যেতে হবে। এই কৌশলকে বলা হতো গেরিলা যুদ্ধ। আর এই গেরিলা যুদ্ধের কৌশল মুঘলরা জানত না। 1646 সালে দাদুজির মৃত্যুর পর তিনি বেরিয়ে পড়েন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। শিবাজির অনুগত এক কৃষক গোষ্ঠীকে নিয়ে তিনি তার সেনাবাহিনী বানালেন, আর ধীরে ধীরে তার সেনাবাহিনী বাড়াতে শুরু করলেন। সে সময় একটি এলাকার মধ্যে প্রধান শাসক কেন্দ্র ছিল কেল্লা, আর প্রত্যেকটি বড় এলাকার মধ্যে একটা করে কেল্লা থাকতো। আর এই কেল্লাগুলির দখল মানেই সেই এলাকার দখল। মাত্র 16 বছর বয়সে ছোট্ট একটি সেনাবাহিনী গঠন করে আদিল শাহের তোরনা, চাকান, কোন্ডানা দুর্গ দখল করেন। তখন 3টি এলাকায় প্রথম দেখা গেল মারাঠাদের গেরুয়া ঝান্ডা, যা ত্যাগ আর বৈরাগ্যের প্রতীক। এরপর এক এক করে তার চতুর বুদ্ধি ও সাহসের জোরে থানে, কল্যাণ, বেয়ান্দি দুর্গ দখল করে নেন শিবাজি। এই দুর্গ দখলের ফলে শিবাজি যেই ধন সম্পদ পেলেন তা দিয়ে একটি শক্তিশালী বাহিনী বানালেন। শিবাজির একের পর এক জয় দেখে আদিল শাহ চিন্তায় পড়ে যায়। আদিল শাহ বুঝে যায় এই জয় পরবর্তীতে আরও বড় বিপদ হতে পারে। তাই শিবাজির পিতা শাহাজি ভোসলেকে গ্রেফতার করে শিবাজির জন্য ফাঁদ পাতলেন। 7 বছর আদিল শাহ শিবাজির বাবাকে আটকে রাখলেন। আর শিবাজি ছিলেন তীব্র বুদ্ধিসম্পন্ন। তিনি জানতেন এটা একটা ফাঁদ, তাই মাথা গরম করে আক্রমণ করেননি তিনি যুদ্ধের থেকে দূরে দূরে থেকে চুপ করে গড়ে তুলেন এক বিরাট সেনাবাহিনী। এরপর এক বিরাট সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন জিঞ্জি দুর্গে। ভয়ঙ্কর লড়াইয়ের পর জিঞ্জি দুর্গ দখল করলেন শিবাজি। এই দুর্গে বন্দী শিবাজির বাবা মুক্তি পেলেন, আর শুরু হলো এক অবনত জাতির তীব্র লড়াই। 1657 সালের পর 40টি দুর্গ দখল করলেন শিবাজি। ওই সময় বিজাপুরের নবাব শিবাজিকে পরাস্ত করার দায়িত্ব দিলেন আফজাল খান নামক এক সেনাপতিকে। আফজাল খান ছিল বেইমানি আর কপটে ভরা। 10,000 সৈন্য নিয়ে শিবাজিকে দমন করতে এলেন, আর আশেপাশের গ্রামগুলিতে হত্যা, লুটপাট করতে শুরু করে। কিন্তু শিবাজি সরাসরি যুদ্ধে জড়ান না, বরং তিনি গেরিলা যুদ্ধ চালিয়ে গেলেন। পাহাড়ি জঙ্গল থেকে আক্রমণ করে আবার তিনি জঙ্গলে মিলিয়ে যেতেন। এর ফলে আফজাল খান শিবাজির সৈন্যদের কোনো ক্ষতি করতে পারছিলেন না। উল্টো তার সেনা দিন দিন দুর্বল হয়ে পড়ে। শক্তিতে না পেরে আফজাল খান ষড়যন্ত্র শুরু করে। শিবাজির কাছে একটি শান্তি প্রস্তাব পাঠায়, আর প্রতাপগড় দুর্গে শিবাজিকে ডেকে আনাই ছিল আফজাল খানের উদ্দেশ্য। শিবাজি আফজাল খানের উদ্দেশ্য টের পেয়ে একটি বাঘনখ নিয়ে গেলেন লুকিয়ে, কারণ আফজাল খান ছিল বেশ লম্বা চওড়া আর প্রায় 6.5 ফুট উঁচু। কথা ঠিক হয় দুপক্ষে দুজন দেহরক্ষী থাকবে সন্ধি করার সময়। সন্ধি করার কথা বলে আফজাল খান ও শিবাজি একে অপরকে আলিঙ্গন করে। সে সময় চতুর আফজাল খান শক্ত হাতে চেপে ধরলেন শিবাজিকে, আর ছুরি বের করে শিবাজির পিঠে আঘাত করলেন। কিন্তু শিবাজি ভেতরে লোহার একটি কবচ পড়েছিলেন। তখনই শিবাজি তার বাঘনখ দিয়ে আঘাত করলেন আফজাল খানকে। আফজাল খান মাটিতে লুটিয়ে পড়ে, আর আফজাল খানের সৈন্যদের সাথে সরাসরি যুদ্ধ করে প্রতাপগড় দুর্গ দখল করলেন শিবাজি। আফজাল খানের মৃত্যু চিন্তা বাড়ালো নবাবের। নবাব এবার রুস্তম জামানকে পাঠালেন শিবাজির হত্যা করার জন্যে। রুস্তম জামানের সাথে শিবাজির সরাসরি যুদ্ধ হয়। শিবাজি তখন চারিদিক থেকে চক্রের আকারে ঘিরে ফেললেন বিপক্ষী সৈন্যকে। ভয় পেয়ে জামান সেখান থেকে পালিয়ে যায়।
রুস্তম জামানও শিবাজিকে পরাস্ত করতে বিফল হলো। এতে আদিল শাহ পাঠালেন সেনাপতি সিদ্দি জহরকে। শিবাজি তখন ছিলেন পানথালা দুর্গে। বিরাট সেনাবাহিনী নিয়ে সিদ্দি জহর রাত্রে আক্রমণ করলেন। যুদ্ধে হার নিশ্চিত দেখে শিবাজি চতুরভাবে এক চাল দিলেন, সন্ধির জন্য জাহরের সাথে দেখা করেন। আরেকদিকে আদিল শাহের কাছে খবর পাঠান যে সিদ্দি জহর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে শিবাজির সাথে সন্ধি করছে। এই খবর শুনে রাগে বোম হয়ে নিজের সেনাপতিকেই আক্রমণ করলেন সৈন্য দিয়ে। শিবাজি তো এরই অপেক্ষা করছিলেন। শিবাজি এই সুযোগে তার সকল সৈন্য নিয়ে পানথালা দুর্গ থেকে পালিয়ে গেলেন। আদিল শাহ যখন কোনোভাবেই শিবাজিকে হারাতে পারল না, তখন তিনি সাহায্য চায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছে। দাক্ষিণাত্য দখলের স্বপ্ন ঔরঙ্গজেবের অনেক দিন থেকেই ছিল। তাই নিজের মামা শায়েস্তা খানকে 1.5 লক্ষ সৈন্য দিয়ে পাঠালেন শিবাজিকে পরাস্ত করতে। শায়েস্তা খান পুনে আক্রমণ করে লালমহল দুর্গ দখল করেন। শিবাজি সেখানে ছিলেন না। যখন শিবাজি খবর পায়, তখন 400 সৈন্য নিয়ে ছদ্মবেশে প্রবেশ করলেন লালমহল দুর্গে। অতর্কিত আক্রমণ করলেন শায়েস্তা খানের ওপর। শায়েস্তা খান তার প্রাণ বাঁচাতে দুর্গ থেকে নিচে লাফ দিলেন। আর এই সময় মুঘলদের প্রধান ব্যবসায়িক কেন্দ্র সুরাটে আক্রমণ করলেন শিবাজি। এতে ঔরঙ্গজেব খুব ক্ষেপে গেলেন। তিনি এখন যেভাবেই হোক শিবাজিকে হত্যা করতে চায়। তাই রাজা জয়সিংহকে 1,40,000 মুদ্রা দেন শিবাজির সাথে যুদ্ধ করার জন্যে। আর এই যুদ্ধে শিবাজির পরাজয় হয়। এই পরাজয়ের চুক্তি অনুসারে 23টি দুর্গ ও 4 লক্ষ মুদ্রা মুঘলদের দিতে হয়। আর চুক্তির পর কৌশলে শিবাজিকে ডেকে বন্দি বানালেন ঔরঙ্গজেব। শিবাজি তখন ভাবলেন এখান থেকে না বেরোতে পারলে তার স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই অসুস্থতার ভান করলেন আর সুস্থ হওয়ার জন্যে তাকে ফল দেওয়ার অনুরোধ করলেন। তার জন্য নিয়ে আসা ফলের ঝুড়িতে লুকিয়ে পালিয়ে গেলেন তিনি। আগ্রা থেকে চলে এলেন রায়গড়ে। সেখানে মুঘলদের থেকে বহু দুর্গ যুদ্ধে দখল করে রেখেছিলেন। 1670 সাল পর্যন্ত ঔরঙ্গজেব বহু চেষ্টা করেও শিবাজিকে আর হারাতে পারলেন না। 1672 সালে আদিল শাহের মৃত্যু হয়। আর এই সুযোগেই তিনি বিজাপুর দখল করেন। 1674 সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং ছত্রপতি মহারাজ উপাধি দিলেন শিবাজিকে। এরপর থেকে তিনি ছত্রপতি শিবাজি মহারাজ নামে খ্যাতি পান। বহুদিন পর ভারতের মাটিতে এক হিন্দু রাজার রাজ্যাভিষেক হলো। ছত্রপতি মানে কি জানেন? ছত্রপতি মানে হলো সার্বভৌম শাসক। দক্ষিণ ভারতের স্বাধীনতা বজায় রাখতে শিবাজি তখন বহু যুদ্ধ করেছিলেন। অনেকে মনে করেন শিবাজি হিন্দুদের জন্য রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। শিবাজির রাজত্বে কোনো ধর্মীয় বিভেদ ছিল না। এক রাজা কত উদার হতে পারেন, শিবাজি তার উদাহরণ রেখে গিয়েছিলেন। শিবাজি তো মসজিদের জন্যও বহু জায়গা দান করেছিলেন। এমনকি তার সেনাবাহিনীতে বহু মুসলমান সৈন্যও ছিল। শিবাজির রাজত্বে পরাজিত সৈন্য ও নারীর প্রতি অসম্মানের শাস্তি ছিল মৃত্যু। এমনই বিজাপুরের এক ছোট্ট রাজ্য বেলবাদী, যার রাজা ছিলেন ঈশাপ্রভু। শিবাজির বাহিনীর সাথে তার যুদ্ধ হয়। ঈশাপ্রভু লড়াই করতে করতেই তার প্রাণ দেন। তার রানী মালাপ্পা যুদ্ধ চালিয়ে যান। মালাপ্পা ছিলেন একজন যোদ্ধা। আর এই সময় মহিলাদের নিয়ে একটি সেনাবাহিনীও গঠন করেছিলেন তিনি। শিবাজির বাহিনীর সাথে তার 27 দিন যুদ্ধ হয়। শিবাজি বাধ্য হয় সন্ধি করতে। সেই সময় মালাপ্পার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিবাজির এক সেনাপতি মালাপ্পার সাথে অসভ্যতা করে। শিবাজির দরবারে মালাপ্পা এই অভিযোগ করতেই রাগে শিবাজি সেনাপতিকে মৃত্যুদণ্ড দেন। সাথে মালাপ্পার রাজত্বও তাকে ফিরিয়ে দেন শিবাজি। এমনই মহান ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ। তার নজরে নারীর প্রতি সম্মান এমনই ছিল। ছত্রপতি শিবাজি মহারাজের জন্য একটা কমেন্ট অবশ্যই করে যেও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।